আজকের ক্লাসের শুরুতে যে প্রবলেমটা আমরা একটু নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটু কোশ্চেনটা দেখি আমরা। আমাদের কোশ্চেনটা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানব দেহের রক্তের প্লাজমায় ক্যালসিয়াম 2+ আয়নের ঘনমাত্রা দেয়া আছে। ক্যালসিয়াম 2+ আয়নের ঘনমাত্রা। সো আমরা একটু পাশে লিখে নেই, ক্যালসিয়াম 2+ আয়নের ঘনমাত্রা হচ্ছে আমাদের, এটা খুবই ইজি একটা ম্যাথ, 2.5 × 10⁻³ মোলার। ঠিক আছে। এখন বলছে যে রক্তের প্লাজমায় অক্সালেট আয়নের ঘনমাত্রা সর্বোচ্চ কত হলে ধমনীর মধ্যে পৃষ্ঠতলে উপর অধক্ষেপ সৃষ্টি হবে না। মানে এখানে আমাদের অক্সালেট আয়নের সর্বোচ্চ ঘনমাত্রাটা জানতে চাওয়া হয়েছে, যেই পর্যন্ত আমাদের কোনো অধক্ষেপ পড়বে না। সো এটা কিভাবে করতে পারি, কেউ একজন বলতো? যেখানে আমাদের কেএসপি ভ্যালু দেয়া আছে, খুবই সহজ এটা। তোমরা একটু বলো, আইডিয়া দাও। কেএসপি থেকে 2.5 × 10⁻³ ভাগ করতে হবে। এক্স্যাক্টলি, এটা এতটাই সোজা। দেখো, এই ম্যাথটা হচ্ছে একদমই সোজা একটা ম্যাথ। আমাদের সলিড ফর্মেটটা দেয়া আছে, দেন আমাদের ইকুইলিব্রিয়াম হচ্ছে ক্যালসিয়াম 2+, যেটা আমাদের অ্যাকুয়াস অবস্থায় আছে, আমাদের হচ্ছে অক্সালেট আয়ন। সো এখন এটার কেএসপির ইকুয়েশনটা হবে হচ্ছে -S দেন আমরা কেএসপির ক্ষেত্রে ইকুয়েশনটা কি লিখি, আমাদের উৎপাদে যে আয়ন গুলো আছে সেই আয়ন গুলোর যথোপযুক্ত ঘাত সহ আমরা এখানে ঘনমাত্রাটা লিখি। ঠিক আছে। এটা S² হচ্ছে, আহ, দেখো দেখো, S² আমরা লিখবো না, কারণ স্টিল হচ্ছে আমাদের, দেখো এখানে আমাদের যে ক্যালসিয়াম 2+, সেটার মাত্রা দেয়া আছে হচ্ছে, কিন্তু তোমার দেয়া আছে পরিমাণটা দেয়া আছে হচ্ছে 2.5 × 10⁻³ ঠিক আছে। আমরা এইভাবে করবো না। তাহলে ক্যালসিয়াম 2+ এর যেহেতু পরিমাণ মানে ঘনমাত্রা দেয়া আছে 2.5 × 10⁻³, তাহলে আমরা এখান থেকে কেএসপি মানটা তো অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। দেন কেএসপি মানটা থেকে আমরা যদি ক্যালসিয়াম 2+ আয়নের ঘনমাত্রাকে ভাগ করি, তাহলে আমরা অক্সালেট আয়নের ঘনমাত্রাটা পেয়ে যাব। অক্সালেট আয়নের ঘনমাত্রা যদি এই কারেন্ট যে সিচুয়েশন আছে এটাই ক্রস করে যায়, তাহলে আসলে অধক্ষেপ পড়তে শুরু করবে। সেটা একদমই ইজি একটা ম্যাথ ছিল, তোমরা আশা করি বুঝতে পারছো সবাই। এখন আসে 11 নম্বর ম্যাথটা। মাঝে মধ্যে একটু সহজ রাখছি, মাঝে মধ্যে একটু লেন্দি ম্যাথ রাখতেছি। আচ্ছা, 11 নম্বর ম্যাথটা আমরা একটু সবাই মিলে ট্রাই করার চেষ্টা করবো, কারণ এই রকম কনসেপ্টের অলরেডি আমরা 3টা ম্যাথ নিয়ে কথা বলছি। আচ্ছা, সো ম্যাথটা যদি আমরা এখানে আনি, একটু দেখি আমরা ম্যাথটা। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন একটি মিশ্র দ্রবণে আমাদের সিলভার প্লাস এবং হচ্ছে আমাদের মার্কিউরি 2+ উভয়ের ঘনমাত্রা দেওয়া আছে 0.1 মোলার, এবং বলছে যে এই দ্রবণে আয়োডাইড আয়নের ঘনমাত্রা কত মোলারে উন্নীত করলে কেবলমাত্র একটি আয়ন অধক্ষিপ্ত হবে, এবং ধাতব আয়নটি শতকরা কত ভাগ অধক্ষিপ্ত হবে গণনা করো। দেখো, এই টাইপের ম্যাথ কিন্তু আমরা এর আগে 2-3টা ক্লাস আগেও দেখছি। সেটা কিভাবে করতে হতো, কাউকে মনে আছে এই ম্যাথের প্রসেসটা? হ্যালো, হ্যাঁ শুনতে পারছো না তোমরা? তোমরা একটু ট্রাই করে দেখো এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি। ভাইয়া, হুম হুম, বলো। কেএসপি বাই আর এই সিলভার আয়নের ঘনমাত্রা এটা এক্স্যাক্টলি। দিয়ে একবার বের হবে, তারপর আবার মার্কারি দিয়ে আরেকবার বের হবে, আচ্ছা তারপর দুইটার মাঝামাঝি দিই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখন দেখি আমরা। সো ও যেটা বললো তোমার হচ্ছে, যেহেতু সিলভার আয়োডাইডের তোমার হচ্ছে কেএসপির মান দেয়া আছে, এবং মার্কিউরি আয়োডাইডে তোমার হচ্ছে কেএসপির মান দেয়া আছে। সো এখান থেকে হচ্ছে আমরা আয়োডাইড আয়নের ঘনমাত্রাটা বের করতে পারবো। সো এটার ক্ষেত্রে আমরা যদি আয়োডাইড আয়নের ঘনমাত্রাটা বের করি, সেটা হবে ডিরেক্টলি তোমার হচ্ছে কেএসপির যে মানটা আছে, অর্থাৎ আমাদের 8.5 × 10⁻17। সো এটাকে দিয়ে ভাগ করতেছে আমরা সিলভার প্লাসের ঘনমাত্রা, যেটা ছিল 0.1। সো এটার সাহায্যে আমরা খুব সহজেই এই পরিমাণটা বের করে ফেলতে পারি। 0.1 হলে তোমার এখানে দেওয়া হচ্ছে 10⁻⁻1, ঠিক আছে, 10⁻⁻1। সো এই ভ্যালুটা হচ্ছে তোমার 8.5 × 10⁻16, এটা হচ্ছে আমাদের আয়োডাইড আয়নের ঘনমাত্রা। এখন যখন আমরা Hg2+ এর ঘনমাত্রাটা বের করব, তখন একটু কেয়ারফুল থাকতে হবে। কারণটা দেখো, আমাদের এই যে এই ইকুয়েশনটার, এটার ক্ষেত্রে যদি আমরা হচ্ছে সাম্য বিক্রিয়া লিখি, তাহলে আমরা কি লিখতে পারি, Hg2+ এবং হচ্ছে 2 আয়োডাইড মাইনাস, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমাদের কেএসপি ইকুয়েশনটা দাঁড়াবে, কেএসপি কষ্ট হবে আমাদের Hg2+ এর ঘনমাত্রা ইনটু হচ্ছে আমাদের আয়োডাইডের ঘনমাত্রা, তারপর অবশ্যই স্কোয়ার, কারণ যথোপযুক্ত ঘাত সহ।
এখন আমরা কেএসপি মানটা কত জানছি, কেএসপি মানটা কিন্তু দেয়া আছে অলরেডি। সেই ভ্যালুটা হচ্ছে আমাদের 2.5 ইন্টু 10⁻⁻27 ডিভাইডেড বাই হবে আমাদের Hg2+ আয়নের ঘনমাত্রা, যেটা তোমার কোশ্চেনে দেয়া আছে 0.1। সো এই ভ্যালুটা বসাও, এটার উপর আমাদের অবশ্যই রুট হাফ হবে পাওয়ার, এবং আমাদের আয়োডাইড আয়নের ঘনমাত্রা, মানে আমরা রুট করলাম আর কি। সো এখান থেকে আমরা আয়োডাইড আয়নের ঘনমাত্রাটা ইজিলি বের করে ফেলতে পারি। একজন বলো তো ভ্যালুটা কত হয়? আচ্ছা, এই ভ্যালুটা পাচ্ছি আমরা 5 ইন্টু 10⁻⁻13। এখন একটু দেখি, তার মানে আমাদের আয়োডাইড আয়নের ঘনমাত্রা, আমাদের এই ভ্যালুটা একটু খেয়াল করি, 8.5 ইন্টু 10⁻16। সো অবশ্যই আয়োডাইড আয়নের ঘনমাত্রা, এই ঘনমাত্রাটা বড়। দ্যাট মিনস হচ্ছে আমাদের এই ঘনমাত্রাটা যতক্ষণ পর্যন্ত আমাদের হচ্ছে 5 ইন্টু 10⁻13 না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের হচ্ছে এইটা অধক্ষেপ পড়া শুরু হবে না। সো এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। সো এই ভ্যালুটার ক্ষেত্রে আমরা হচ্ছে তার মানে রেঞ্জটা পেয়ে গেলাম যে আসলে আয়োডাইড আয়নের ঘনমাত্রা কতটুকুর মতো থাকলে আমরা হচ্ছে কোনটা অধক্ষেপ হবে সেটা বুঝতে পারবো। যেহেতু কোশ্চেনে তোমাকে বলছে যে আয়োডাইড আয়নের ঘনমাত্রা কত মোলার উন্নীত করলে কেবলমাত্র একটি আয়ন অধক্ষিপ্ত হবে, ঠিক আছে? আমরা এখানে বাই ডিফল্ট ধরে নিলাম যে আমাদের যে সিলভার আয়োডাইড ছিল সেটা পুরোটাই প্রায় অধক্ষেপ পড়ে গেছে। তার মানে আমাদের আয়োডাইড আয়নের ঘনমাত্রা তখন অবশ্যই 5 ইন্টু 10⁻⁻13 হয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার, যে আয়োডাইড আয়নের ঘনমাত্রা 5 ইন্টু 10⁻13 পর্যন্ত আমাদের হচ্ছে উন্নীত করলে একটা আমাদের হচ্ছে আয়ন অধক্ষেপ পড়ে যাবে পুরোপুরি। আচ্ছা, তো এটা যদি আমরা জানি এখান থেকে আয়োডাইড আয়নের ঘনমাত্রা, দেন এখান থেকে আমরা এই অবস্থায় পুরোপুরি পড়তেছে না বাট প্রায় সম্পূর্ণ। সো তোমরা একটু ভ্যালুটা দেখো, এই ক্ষেত্রে যদি আয়োডাইড আয়নের ঘনমাত্রা যদি এটা হয়, সো এখান থেকে আমরা খুব সহজে Hg2+ এর ঘনমাত্রা, সিলভার প্লাসের ঘনমাত্রা বের করতে পারবো। সো এখানে সিলভার প্লাসের ঘনমাত্রাটা আমরা বের করে নিই। সিলভার প্লাস হবে আমাদের, সিলভার প্লাসের যে কেএসপি ছিল সেই কেএসপি ভ্যালুটা হচ্ছে 8.5 ইন্টু 10⁻17। 8.5 ইন্টু 10⁻17 এটা হচ্ছে আমাদের কেএসপির ভ্যালু। আর এটা থেকে ডিভাইড করতে হবে আমাদের অবশ্যই আয়োডাইডের ফাইনাল ভ্যালুটা, সেটা অবশ্যই আমাদের 5 ইন্টু 10⁻13। 5 ইন্টু 10⁻13। সো ভ্যালুটা বের করে দেখি কত আসে। এটা আমাদের সিলভার প্লাসের একদম মানে আমাদের হচ্ছে যখন অধক্ষেপ পড়া মানে প্রায় সিলভার আয়োডাইড অধক্ষেপ পড়ে গেছে সেই সময়কার ঘনমাত্রাটা আর কি, যেটুকু আমাদের দ্রবণে আছে। সো এই ভ্যালুটা আসতেছে আমাদের 1.7 ইন্টু 10⁻⁴। এটা হচ্ছে আমাদের সিলভার প্লাসের ঘনমাত্রা। সো এই ঘনমাত্রাটা দেখে বুঝতে পারতেছো এই ঘনমাত্রাটা আসলে সেই সময়কার ঘনমাত্রা যখন আসলে প্রায় সিলভার আয়োডাইড পুরোটাই অধক্ষেপ পড়ে গেছে, সেই সময়কার সিলভার প্লাসের ঘনমাত্রা। এই ঘনমাত্রাটা তখন দ্রবণে আছে, অবশ্যই দ্রবণে আছে। তো এখান থেকে আমরা খুব সহজে পার্সেন্টেজ বের করতে পারি যে কতটুকু দ্রবণে আছে কত পার্সেন্ট। তাহলে কত পার্সেন্ট বের করতে গেলে উপরে হচ্ছে আমাদের এই ভ্যালুটা বসাতে হবে, আর নিচে বসাতে হবে কি ইনিশিয়াল কনসেন্ট্রেশন, বা শুরুতে কত ছিল, শুরুতে ছিল আমাদের 0.1। সো শুরুতে ছিল আমাদের 0.1 ইন্টু 100%, ইন্টু 100%। সো ভ্যালুটা আসতেছে আমাদের কত? সো আমাদের এই ভ্যালুটা আসবে হচ্ছে 0.17%। এই যে 0.17% আছে না, এই 0.17% কি হয়েছে, এখনো অধক্ষেপ পড়ে নাই। তার মানে অধক্ষেপ পড়ে গেছে কত পার্সেন্ট, যেটা আমাদের চাইছে। অবশ্যই 100 থেকে বিয়োগ করতে হবে, তাহলে আমাদের এত পার্সেন্ট অধক্ষেপ পড়ে গেছে। সো এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। সবাই বুঝতে পারছে? 99.83%, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার সবার? জি। দেখো এই ম্যাথটা নিয়ে কিন্তু তোমাদের এর আগেও এই সেম কনসেপ্টে ম্যাথে আমি বেশ কয়েকবার কথা বলছি, এই জন্য এটা নিয়ে আর ডিটেলে আমি এখন কথা বলতেছি না, বাট আশা করি সবাই ধরতে পারছো। ক্লিয়ার? জি ভাইয়া। রেসপন্স করি। আচ্ছা, আমরা এখন এই পরের ম্যাথটাতে আসি। সেটা হচ্ছে 25°C তাপমাত্রায়, দেখো এইরকম কনসেপ্টের একটা ম্যাথ করছে, বাট এরপরে আমরা পিএইচ এর ম্যাথ শুরু করবো। এই 12 নম্বর ম্যাথটা শেষ হওয়ার সাথে সাথে আমরা পিএইচ এর ম্যাথ স্টার্ট করবো। আচ্ছা, সো 12 নম্বর ম্যাথটা একটু আমরা যদি কেয়ারফুলি দেখি, এটা আমরা অবশ্যই পারার কথা। আচ্ছা, তোমরা একটু দেখো, 25°C তাপমাত্রায় একই আয়তনের 0.025 মোলার ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণের সাথে তুমি অ্যাড করছো 5 ইন্টু 10⁻⁴ মোলার সোডিয়াম সালফেট দ্রবণকে, ঠিক আছে? এখন তোমাকে কোশ্চেন করা হয়েছে যে দ্রবণ থেকে ক্যালসিয়াম সালফেট অধক্ষিপ্ত হবে কি না। আচ্ছা,
সো এটা পাওয়ার জন্য তোমাকে আগে বের করতে হবে কি, যেহেতু ক্যালসিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম সালফেট এই দুইটাই হচ্ছে আমাদের অত্যন্ত শক্তিশালী লবণ। তার মানে এই দুইটা তোমার আয়নে গিয়ে অবশ্যই তোমার পুরোটা ডিজলভ হয়ে যাবে। সো এখান থেকে তোমরা একটু দেখো এই জায়গাটা, ধরো হচ্ছে আমাদের, আচ্ছা তোমরা এই যে আমাদের কেএসপি অধক্ষেপ ফেলবে কিনা সেটার জন্য অবশ্যই কে আইপি এর ভ্যালু দরকার। আর কে আইপি মানে কি, তোমার মিশ্রণের পরে তোমার ক্যালসিয়াম 2+ আয়নের ঘনমাত্রা এখানে আর সালফেট আয়নের ঘনমাত্রা গুণফলই হচ্ছে আমাদের কে আইপি। মিশ্রণের পরে আমরা যখন গুণ করতেছি ঘনমাত্রা দুইটাকে তখন আমরা কে আইপি পাচ্ছি। তাহলে আমরা একটু দেখি এখানে, এখানে আসলে 0.025 মোলার ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে আমি অ্যাড করছি 5 × 10⁻⁴ মোলার সোডিয়াম সালফেট, ঠিক আছে। সো এখানে একটু দেখি আমরা, একই আয়তন বলছে, একই আয়তনের বলছে, তার মানে অবশ্যই আমাদের ক্যালসিয়াম 2+ এর পরবর্তী আয়তন, যেহেতু আমরা শুরুর আয়তন ধরলাম ভি, ঠিক আছে, যেহেতু একই আয়তন বলছে আমরা ধরলাম যে ক্যালসিয়াম ক্লোরাইড ভি পরিমাণে ভি আয়তনের ভিতরে ছিল, আমাদের সোডিয়াম সালফেটও ভি আয়তনে ছিল। তাহলে পরিবর্তিত আয়তন অবশ্যই তুমি যখন দুইটাকে যোগ করছো তখন তোমার পরিবর্তিত আয়তন হবে এটা ভি ইন্টু 0.025 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2v। এটা হচ্ছে মিশ্রণ দুইটা যোগফল নিচে। এটা রিজনটা আমি হচ্ছে ক্লাসগুলোতে প্রিভিয়াস ক্লাসগুলোতে এক্সপ্লেইন করছি। তাহলে ভ্যালুটা আসতেছে আমাদের, যদি আমরা ক্যালকুলেট করি, 0.0125, এটা হচ্ছে আমাদের এই ভ্যালুটা ক্যালসিয়াম 2+, ঠিক আছে। আর আমরা সেম ভাবে বের করতে পারি সালফেট 2- এর ঘনমাত্রা, পরিবর্তিত ঘনমাত্রা, সেটা হবে আমাদের v ইন্টু 5 × 10⁻⁴ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2v। সো ভ্যালুটা আসতেছে 2.5 × 10⁻⁴। এটা হচ্ছে আমাদের সালফেট আয়নের ঘনমাত্রা। এখন আমরা কি করব, কেআইপি ভ্যালুটা বের করে ফেলবো। কেআইপি ভ্যালুটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা ইন্টু হচ্ছে আমাদের সালফেট আয়নের ঘনমাত্রা, সালফেট আয়নের ঘনমাত্রা, এই দুইটা গুণফল। সো 0.0125 ইন্টু আমাদের 2.5 ইন্টু 10⁻⁴, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই বুঝছি? জি ভাইয়া। আচ্ছা, যেহেতু তোমাদের সাথে কনসেপ্ট গুলো নিয়ে এর আগে কথা বলছি, তাই হচ্ছে আমি একটু কুইকলি এই ম্যাথ গুলো করাচ্ছি তোমাদের। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদেরকে বলি, তোমাদের যদি হচ্ছে এই রবিবার পরীক্ষা নিয়ে একটা দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল এই দুইটা টপিকের উপর, তাহলে কি পারবা তোমরা পরীক্ষা দিতে এই রবিবার? ভালো হবে ভাই। আচ্ছা, তোমরা তাহলে প্র্যাকটিস করে ফেলো কালকের ভিতরে। কালকে তো শনিবার, যেহেতু টপিক গুলো আমি অনেকগুলো ম্যাথ করালাম তোমাদের এই টপিকটা রিলেটেড, তো তোমাদের পারা উচিত আর কি পরীক্ষায়। আচ্ছা, আমরা এখন পরবর্তী ম্যাথটা দেখি। এটা একটু নতুন টাইপের ম্যাথ, সেটা হচ্ছে পিএইচ সাথে রিলেটেড আমাদের দ্রাব্যতা গুণফল। সো এটা একটু কেয়ারফুলি দেখি আমরা। ম্যাথটা একেবারে সহজ ম্যাথ, দেখলে ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো। আচ্ছা, সেটা হচ্ছে 25°C তাপমাত্রায় দ্রবণের পিএইচ এর মান কত হলে আমাদের 0.125 মোলার ঘনমাত্রার ম্যাগনেসিয়াম 2+ আয়নের দ্রবণ থেকে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড অধক্ষেপ হতে শুরু করবে। আচ্ছা, এই কোশ্চেনটা আরেকবার একটু আমরা দেখি। 25°C তাপমাত্রায় দ্রবণের পিএইচ এর মান কত হলে আমাদের 0.125 মোলার ঘনমাত্রার ম্যাগনেসিয়াম 2+ আয়নের দ্রবণ থেকে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড অধক্ষেপ ফেলতে শুরু করবে। তো এই ক্লু থেকে আমরা আসলে বুঝতে পারতেছি যে এই যে অধক্ষেপ ফেলতে শুরু করবে, তার মানে অধক্ষেপ কখন ফেলবে, যদি আসলে আয়নিক গুণফলের মান দ্রাব্যতা গুণফলের মানকে অতিক্রম করে তখনই আসলে অধক্ষেপ ফেলবে। সো আমাদের ম্যাগনেসিয়াম 2+ এর আমাদের কনসেন্ট্রেশন কিন্তু অলরেডি দেয়া আছে, সেটা হচ্ছে 0.125। এটা আমাদের ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা অলরেডি প্রেজেন্ট। সো এটার সাহায্যে আমরা আসলে OH- এর ঘনমাত্রা বের করব। এখন এখান থেকে আমরা একটা আইডিয়া রিলেট করতে পারি, যেহেতু OH- আয়ন ঘনমাত্রা বের করতেছে, দেন এখান থেকে POH বের করতে পারবো। POH, এই টার্মিনোলজি গুলোর সাথে তো তোমার পরিচিত আশা করি। আর যদি H+ আয়নের ঘনমাত্রা দেয়া থাকে আমাদের, তাহলে সেখান থেকে পিএইচ বের করতে পারি। এই জিনিসগুলো তোমাদের জানা আছে না? POH, PH, এটা জানা নাই হ্যালো, হ্যাঁ ভাইয়া। ভাইয়া। পিওএইচ এটা মানে পিওএইচ সম্পর্কে তেমন ভালো ধারণা নাই। আচ্ছা আচ্ছা, পিএইচ পিএইচ যদি হয় তোমার পিএইচ এর ইয়াটা কি ছিল, গাণিতিক ফর্মুলাটা, সেটা হচ্ছে -log H+, -log H+। আর পিওএইচ হবে তোমার -log OH+, OH মাইনাস, তার মানে OH আয়নের ঋণাত্মক লগারিদম। সো এটা হচ্ছে আমাদের, আচ্ছা, মানে হ্যাঁ হ্যাঁ হাইড্রোজেনের জায়গায় শুধু হাইড্রোক্সাইড বসবে, এই তো? হ্যাঁ, হাইড্রোজেনের জায়গায় এক্স্যাক্টলি হাইড্রোক্সাইড বসবে।
সেটি হচ্ছে তোমার পিএইচ এবং পিওএইচ এর মধ্যে ডিফারেন্স। তো আরেকটা রিলেশন আছে পিএইচ এবং পিওএইচ এর সাথে, সেটা হচ্ছে দুইটার যোগফল কত হবে, এরকম কি কিছু ছিল তোমাদের? পিএইচ এবং পিওএইচ। না ভাইয়া, আমাদের পিএইচ 14 হয় না ভাই? সম্পর্কে পাই নাই। হ্যাঁ 14 হবে। যোগফল হ্যাঁ যোগফল 14 হবে। আচ্ছা এগুলো নিয়ে তাহলে তোমাদের সাথে এটা এটা মেইনলি হচ্ছে আমাদের চ্যাপ্টার 4 এর আলোচনা, বাট এতটুকু তোমরা একটু ধারণা রাখো, এতটুকু ধারণা একটু দেখলে আশা করি পারবা তোমরা। পিএইচ হচ্ছে মাইনাস লগ এইচ প্লাস, আর পিওএইচ হচ্ছে মাইনাস লগ ওএইচ মাইনাস, আর এই দুইটা যোগফল পিএইচ এবং পিওএইচ যোগফল হবে 14। সো এই জিনিসটা একটু মাথায় রেখো। 14 এই রিলেশনটা কিভাবে আসলো এটা আমরা চ্যাপ্টার 4 এ দেখবো, বাট এই রিলেশনটা তোমরা একটু মাথায় রাখো, দুইটা যোগফল আমাদের 14 হবে। আচ্ছা সো এই ক্ষেত্রে আমরা অলরেডি আমাদের ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা দেয়া আছে, এবং সেখান থেকে আমরা OH মাইনাস এর ঘনমাত্রা বের করতে পারি। সো আমরা যদি একটু ইকুয়েশনটা দেখি, সো এই ক্ষেত্রে সলিড আমাদের ইকুইলিব্রিয়াম সাইন ম্যাগনেসিয়াম 2+, এটা অ্যাকুয়াসে আছে, আর আমাদের হচ্ছে 2OH মাইনাস, এটা হচ্ছে আমাদের অ্যাকুয়াসে আছে, ঠিক আছে। সো এখন থেকে এখান থেকে যদি আমরা কেএসপি এর ইকুয়েশনটা লিখি, তাহলে লিখতে পারি ম্যাগনেসিয়াম 2+ ইনটু আমাদের হবে OH মাইনাস এর স্কয়ার। আচ্ছা সো এরপর আমরা লিখতে পারি আসলে OH মাইনাস ইকুয়ালস টু হবে আমাদের কেএসপি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম 2+, অবশ্যই রুট হবে। তাহলে আমরা যদি ভ্যালুটা একটু বের করে ফেলি, কেএসপি এর মানটা হচ্ছে 10⁻11 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম 2+ কত, 0.125। তাহলে ভ্যালুটা দাঁড়াচ্ছে আমাদের, এই ভ্যালুটা আসবে হচ্ছে আমাদের 9.84 ইন্টু 10⁻6। এটা হচ্ছে আমাদের OH মাইনাস আয়নের ঘনমাত্রা। ঠিক আছে, সবাই বুঝছি আমরা এই পর্যন্ত? হ্যালো। আচ্ছা এটা যদি আমরা বুঝে থাকি, আমাদের বলছে দ্রবণের পিএইচ এর মান কত হলে, ঠিক আছে, দ্রবণের পিএইচ এর মান জানতে চাওয়া হয়েছে, তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো না দ্রবণের পিওএইচ এর মানটা আগে। সো পিওএইচ এর মানটা কি হবে, মাইনাস লগ, অবশ্যই 10 ভিত্তি থাকবে এখানে, তাহলে আমরা লিখবো হচ্ছে 9.84 ইন্টু 10⁻6 OH মান হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা এখানে বসালাম, তাহলে পিওএইচ এর মানটা কত আসে? 5.045। হ্যাঁ 5.0485। আচ্ছা যাই হোক, আর পিএইচ এর মানটা আমরা কিভাবে পাবো, 14 থেকে বিয়োগ দিয়ে। সো 14 থেকে আমি পিওএইচ এর মানটাকে বিয়োগ দিচ্ছি, তাহলে এখান থেকে আস্তে আস্তে হচ্ছে আমাদের ভ্যালুটা 8.9515। হ্যাঁ সেটা হচ্ছে পিএইচ এর ভ্যালু। দেখো আমরা কিন্তু পিএইচ এর ভ্যালু অলরেডি বের করে ফেললাম। এখন পিএইচ এর মানটা তোমরা কি জানো, যে পিএইচ এর মানটা আসলে যত কম তত দ্রবণটা কি অ্যাসিডিক, পিএইচ এর মান যত কম তত আসলে দ্রবণটা অ্যাসিডিক। আর পিএইচ এর মান আসলে যত বাড়বে, যত তোমার হচ্ছে 14 এর দিকে যাবে, তা হচ্ছে ক্ষারীয় প্রবণতা তত বেশি থাকবে, বেসিক টেন্ডেন্সি তত বাড়বে আর কি। মানে ক্ষারীয় প্রবণতা আসলে এখানে ডিসাইড হয় কিসের উপর, OH মাইনাস আয়নের ঘনমাত্রার উপর। তাহলে পিএইচ এর মান যদি অনেক বাড়ে, মানে তোমার এই ভ্যালুটা অলরেডি 7 এর উপর গেলেই তো বুঝতে পারতেছো দ্রবণটা ক্ষারীয়, 7 ক্রস করলে দ্রবণটা ক্ষারীয়। আর এই ভ্যালুটা যত উপরের দিকে যাবে তার ক্ষারীয় টেন্ডেন্সি তত বাড়তে থাকবে। দ্যাট মিনস হচ্ছে এই ক্ষারীয় টেন্ডেন্সি এখানে কন্ট্রোল হয় তোমার OH মাইনাস আয়নের ঘনমাত্রা দিয়ে, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা দিয়ে। তার মানে অবশ্যই বুঝতে পারতেছো পিএইচ এর ভ্যালু যদি আমাদের 8.95 কে অতিক্রম করে যায়, তখন আসলে বলতো OH মাইনাস আয়নের ঘনমাত্রা বেড়ে যাবে না? জি ভাইয়া। জি ভাইয়া। বুঝতে পারছি সবাই এই লজিকটা? আচ্ছা তাহলে আমাদের কোশ্চেন হয়ে গেল, সলভ হয়ে গেল, যে ওই দ্রবণের পিএইচ এর মান কত হলে দ্রবণ থেকে অধঃক্ষেপ হতে শুরু করবে। তার মানে আসলে অ্যাকচুয়ালি ভ্যালুটা তোমার যখন এইটা থেকে সামান্য ক্রস করে যাবে, সামান্য ক্রস করবে, তখনই আসলে পদক্ষেপ ফেলতে শুরু করবে। কারণ এই ভ্যালু থেকে সামান্য ক্রস করে যাওয়ার অর্থই হচ্ছে তোমার OH মাইনাস আয়নের ঘনমাত্রা বেড়ে যাবে, এবং তখন আমাদের আয়নগুলো গুণফল অর্থাৎ আয়নিক গুণফল তখন আসলে দ্রাব্যতার গুণফলকে ক্রস করে যাবে। সো এইভাবে তোমরা হচ্ছে পিএইচ দিয়ে এই দ্রাব্যতার গুণফলের সাহায্যে রিলেশনটা দেখাতে পারবা। ওকে সবার ক্লিয়ার এ পর্যন্ত? জি। ওকে ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী প্রবলেমটা দেখি। আচ্ছা 25°C তাপমাত্রায় বিশুদ্ধ পানিতে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল দেয়া আছে, এবং যে দ্রবণে পিএইচ 12 ওই দ্রবণে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা নির্ণয় করো। দেখো কোশ্চেনটা একটু ভালো করে পড়ি আমরা। 25°C তাপমাত্রায় বিশুদ্ধ পানিতে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের
দ্রাব্যতা গুণফল বা কেএসপি এর মান দেয়া আছে। কিসের মান? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের। এটা হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি এর মান কত দেয়া আছে? 1.8 × 10⁻11। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি মান। এবং বলছে যে দ্রবণে পিএইচ হবে 12, ওই দ্রবণে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা নির্ণয় করো। দেখো এখান থেকে একটা ক্লু দিয়ে দিছে, পিএইচ 12, দ্যাট মিন্স দ্রবণটা আমাদের হাইলি ক্ষারীয়, অনেক বেশি ক্ষারীয়, হাইলি বেসিক। বেসিক মিন্স ক্ষারীয়, আর হাইলি অ্যাসিডিক মিন্স আমাদের অম্লীয়। সো হাইলি আমাদের বেসিক সলিউশন, তার মানে অলরেডি এখানে আসলে OH মাইনাসের ঘনমাত্রা অলরেডি আমাদের অনেক বেশি পরিমাণে আছে, যেহেতু পিএইচ এর মান থেকে আমরা বুঝতে পারতেছি। এখন এখানে OH মাইনাস আয়নের ঘনমাত্রা কতটুকু আছে সেটা আমরা খুব সহজে বের করতে পারবো, কারণ পিএইচ এবং পিওএইচ এর মধ্যে রিলেশন হচ্ছে পিএইচ এবং পিওএইচ যদি যোগ করি তাহলে পাবো 14। সো এখান থেকে আসলে পিওএইচ ইকুয়ালস টু পাচ্ছি হচ্ছে আমরা 14 মাইনাস পিএইচ, ঠিক আছে। সো এখান থেকে দেখো 14 মাইনাস পিএইচ এর মানটা হচ্ছে অলরেডি আমরা জানি 12 এবং পিওএইচ এর মানটা হচ্ছে 2। সো এখানে দেখো পিওএইচ যদি 2 হয়, তার মানে এখান থেকে লিখতে পারি পিওএইচ কে লিখতে পারি মাইনাস লগ হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা ইকুয়ালস টু 2। তাহলে আমরা যদি অ্যান্টি লগ করি তাহলে আমাদের কি হবে বলতো? এখানে হবে 10⁻²। তাহলে এখান থেকে OH আয়নের ঘনমাত্রাটা পেয়ে গেলাম আমরা 10⁻²। আচ্ছা, এটা হচ্ছে আমাদের OH মাইনাস আয়নের ঘনমাত্রা, যেটা অলরেডি আমাদের প্রেজেন্ট আছে সলিউশনে। এখন আমাদের কি বলছে যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কত হবে? সো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে আমরা যদি সাম্য বিক্রিয়া লিখতে যাই তাহলে আসলে সলিড ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড সলিড থেকে আমাদের Mg2+ অ্যাকুয়াসে যাবে এবং আমাদের 2OH মাইনাস আসলে উৎপন্ন হবে এখানে, ঠিক আছে। সো এখানে একটু দেখি আমরা এক্ষেত্রে আমাদের কেএসপি ইকুয়েশনটা কি হবে। সো এক্ষেত্রে কেএসপি ইকুয়েশনটা, আচ্ছা আমরা এস দিয়ে যদি কনসিডার করি দেন এখানে মাইনাস এস। আচ্ছা দেখো এখানে একটা জিনিস, ভালো জিনিস, সেটা হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম 2+ কিন্তু অলরেডি 0, ঠিক আছে। এবং আমাদের OH মাইনাস আয়নের ঘনমাত্রা অলরেডি প্রেজেন্ট আছে হচ্ছে 10⁻²। 10⁻², এটা আমাদের অলরেডি প্রেজেন্ট আছে। যেহেতু পিএইচ এর মান 12 থেকে বুঝতে পারতেছি সলিউশনে অনেক বেশি OH মাইনাস আয়ন আছে। সো আমাদের OH মাইনাস আয়নের ঘনমাত্রা অলরেডি দেয়া আছে। সো এখান থেকে যদি S মোল পার লিটার যায় দেন এখানে S মোল পার লিটার উৎপন্ন হবে এবং এখানে উৎপন্ন হবে 10⁻² প্লাস হচ্ছে 2S। তার রিজনটাই বুঝছো 1:2 রেশিওতে আছে, ঠিক আছে। সো এখন যদি আমরা কেএসপি এর মানটা বের করি তাহলে আমরা লিখতে পারি ম্যাগনেসিয়াম 2+ আয়নের ঘনমাত্রা ইনটু হবে আমাদের OH মাইনাস, অবশ্যই স্কোয়ার হবে কারণ OH এর সামনে সহগ 2 দেয়া আছে, তার মানে পাওয়ার হবে 2। আর কেএসপি মানটা তো চেঞ্জ হয় না কখনো, যদি তাপমাত্রা চেঞ্জ না হয়। সেক্ষেত্রে আমাদের কেএসপি মানটা দেয়া আছে 1.8 × 10⁻11। আর ম্যাগনেসিয়াম 2+ এটা হচ্ছে S, আর OH মাইনাস আয়নের ঘনমাত্রা হচ্ছে আমাদের 10⁻² প্লাস হচ্ছে 2S। সবাই বুঝছি এ পর্যন্ত? হ্যালো, জি আচ্ছা তোমরা একটু দেখো তো 10⁻², এই ক্ষেত্রে তোমরা হচ্ছে 2S এই ভ্যালুটাকে 0 ধরতে পারো, কারণ তোমাদের এই লজিকটাও গত ক্লাসগুলোতে আমি দিচ্ছি যে আসলে যখন একটা বড় ভ্যালুর সাথে কোনো একটা ছোট ভ্যালু যোগ করতেছো তখন আসলে যোগফলটা খুব একটা বেশি চেঞ্জ হচ্ছে না। সেক্ষেত্রে আমাদের কত হবে ভ্যালুটা? 1.8 × 10⁻11 হচ্ছে S × 10⁻² স্কোয়ার, মানে 10⁻4 হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে দেখো তো আমাদের ভ্যালুটা কত হবে। S হচ্ছে 1.8 × 10⁻11 ডিভাইডেড বাই হচ্ছে 10⁻4। সো পাচ্ছ কত বলো তো? 1.7। এক্স্যাক্টলি 10⁻7। সো এটা হচ্ছে আমাদের দ্রাব্যতার মান, এস এর মান। তাহলে এই এসটাই কি ছিল? আমাদের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা না? বলো তো ভাইয়া, জি ভাইয়া। বুঝছো তাহলে ম্যাথটা? তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, তো এটা যদি আমরা বুঝে থাকি, লাস্ট প্রবলেমটাতে যাই আমরা। সেটা হচ্ছে 25°C তাপমাত্রায় বিশুদ্ধ পানিতে H2S এর দ্রাব্যতা গুণফল দেয়া আছে এবং দ্রবণের পিএইচ এর মান দেয়া আছে এবং ওই দ্রবণে S2- আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, তো এটা আমি একটু কপি করে নিয়ে আসি। মোটামুটি এই যে 15টা ম্যাথ তোমাদের করালাম, এই 15টা ম্যাথের মধ্যে দ্রাব্যতা গুণফলের যে মেইন যে কনসেপ্ট গুলো আছে সেগুলো কভার হয়ে যায়। এখান থেকে আশা করি এইচএসসি প্লাস অ্যাডমিশন দুইটার কনসেপ্ট ইনশাআল্লাহ দ্রাব্যতা গুণফল থেকে এতটুকু কভার হয়ে যায়। আর আমাদের দ্রাব্যতা থেকে আরেকটা এক্সটেনশন আছে হেনরির সূত্র, সেটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করব এবং সেই সূত্রের যে ম্যাথগুলো দেখবো। বাট ওগুলো আবার হচ্ছে তোমার এইচএসসির জন্য ইম্পর্টেন্ট না। আগে ইম্পর্টেন্ট টপিকগুলো শেষ করে ফেললাম, এখন পর্যন্ত যে টপিকগুলো দেখাই ফেলছি সেখান থেকে মেইনলি তোমার এইচএসসি তে কোশ্চেন হবে। নেক্সট ক্লাস থেকে হচ্ছে তোমার যে টপিকগুলো সেগুলো আসলে একটু এক্সটেনশন, তোমাদের বইতে আছে, বাট হচ্ছে সেখান থেকে এইচএসসি তে খুব একটা কোশ্চেন হয় না। আচ্ছা, তো আমরা একটু দেখি 25°C তাপমাত্রায় বিশুদ্ধ পানিতে H2S এর দ্রাব্যতা গুণফল দেয়া আছে। কত দেয়া আছে ভ্যালুটা? কেএসপি ভ্যালু দেয়া আছে H2S এর, সেটা হচ্ছে আমাদের
1.0 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 22, ঠিক আছে, এটা ভ্যালুটা দেয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কেএসপি ভ্যালু এবং দ্রবণে পিএইচ এর মান দেয়া আছে এবং জানতে চাওয়া হয়েছে যে H2 মাইনাস আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে বলা হয়েছে। সো এটা খুবই সহজ, আমরা যদি H2 এর বিক্রিয়াটা দেখি, সলিড, দেন হচ্ছে এটা যদি বিক্রিয়া করে আমাদের উৎপন্ন হবে হচ্ছে 2H প্লাস অ্যাকুয়াস এবং আমাদের উৎপন্ন হবে হচ্ছে আমাদের H2 মাইনাস অ্যাকুয়াস, ঠিক আছে। আচ্ছা, সেটা যদি আমরা একটু দেখি এই বিক্রিয়াটা, দেন এখানে কি লিখতে পারে, আমাদের H প্লাস এর ঘনমাত্রা আমরা কিন্তু অলরেডি বের করতে পারবো কারণ আমাদের পিএইচ এর মানটা দেয়া আছে, পিএইচ এর মানটা দেয়া আছে 6, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যেহেতু আমাদের এখানে দেখো 2H প্লাস নিয়ে কাজ, যেহেতু আমাদের ওখানে তো OH মাইনাস ছিল, এখানে যেহেতু আমাদের H প্লাস নিয়ে কাজ, তো এখানে আসলে POH বের করার কোনো লজিক নাই। সো এখান থেকে আসলে বলতে পারি পিএইচ হচ্ছে মাইনাস লগ আমাদের H প্লাস আয়নের ঘনমাত্রা। সো এখান থেকে বলতে পারি H প্লাস আয়নের ঘনমাত্রা হচ্ছে আমাদের 10 টু দি পাওয়ার মাইনাস 6, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের H প্লাস আয়নের ঘনমাত্রা, এটা অলরেডি প্রেজেন্ট আছে 10 টু দি পাওয়ার মাইনাস 6, আমাদের S টু দি পাওয়ার মাইনাস 2 এটা হচ্ছে 0 অলরেডি। দেন এখান থেকে যদি S মোল পার লিটার বিয়োজিত হয় তাহলে এখানে উৎপন্ন হবে 10 টু দি পাওয়ার মাইনাস 6 প্লাস হচ্ছে আমাদের 2S, আর S2 মাইনাসের সাথে এখানে উৎপন্ন হবে S, ঠিক আছে, কারণ এটা 1:1 রেশিওতে আছে। আচ্ছা, সো এতটুকু যদি বুঝে থাকে, আমরা যদি এখন কেএসপি ইকুয়েশনটা লিখতে যাই, দেন কেএসপি ইকুয়েশনটা হবে H প্লাস এর ঘনমাত্রার উপর স্কয়ার দেন S2 মাইনাস, দেন এখান থেকে আমরা বলতে পারি আসলে কেএসপি হচ্ছে আমাদের H প্লাস এর ঘনমাত্রা আমরা পাইলাম হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 6 প্লাস হচ্ছে আমাদের 2S ফর স্কয়ার, আর S2 মাইনাস এর ঘনমাত্রা হচ্ছে আমাদের S। সো এখান থেকে কেএসপি ভ্যালুটা আমাদের অলরেডি দেয়া আছে কোশ্চেনে, সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 22, কেএসপি ভ্যালু 10 টু দি পাওয়ার মাইনাস 22 দেয়া আছে, আর এই ভ্যালুটাকে আমরা 0 ধরতে পারি, তাহলে আসলে এখানে ভ্যালুটা দাঁড়ায় S ইকুয়ালস টু হচ্ছে এত। দেন S ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি বলো তো পেয়েছো? 10 টু দি পাওয়ার মাইনাস 10, 10। হ্যাঁ 10 টু দি পাওয়ার মাইনাস 10। ইনভার্সন। আচ্ছা, সবার ক্লিয়ার এ পর্যন্ত? ভাইয়া হ্যাঁ বলো ভাইয়া। একটু প্রবলেম হচ্ছে, মানে একটু প্রশ্নটা দেখো, প্রশ্নটা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই যে কোশ্চেন। ভাইয়া এখানে পিএইচ ইকুয়াল 6, পিএইচ বলতে কি এটা মানে মানে হাইড্রোজেন সালফাইড মিশ্রিত করার আগে যে দ্রবণটা ছিল তার পিএইচ? হ্যাঁ মানে এটা হচ্ছে তোমার হ্যাঁ বলতে পারো, হাইড্রোজেন সালফাইড মিশ্রিত করার আগে তোমার যে দ্রবণটা ছিল তার পিএইচ এর ভ্যালু, এই জন্য তো হচ্ছে আমাদের ইনিশিয়াল কন্ডিশনে তোমার এই ভ্যালুটা 0 থাকতেছে, ঠিক আছে। আর এখান থেকে আসলে আম, তুমি হচ্ছে অ্যাসিডের কনসেন্ট্রেশনটা আগে থেকে পাইলাম। ঠিক আছে ভাইয়া, বুঝছি। হ্যাঁ, মানে এখানে ধরো কোন একটা দ্রবণ রাখা আছে যে দ্রবণের পিএইচ হচ্ছে আমাদের 6, সেই দ্রবণে যদি এখন H2S ঢালো, দেন তোমার হচ্ছে সেক্ষেত্রে তোমার S2 মাইনাসের ঘনমাত্রা কত হবে, এরকম আর কি ম্যাথটা। হ্যাঁ, আর কেউ কিছু বলবো ভাইয়া? হ্যাঁ, আমি মৃদুল ভাইয়া কিছু অ্যাড করতে চাচ্ছিলাম। আচ্ছা, আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই, এখন তোমরা তোমাদের কোশ্চেন